হ্যাঁ, বোটান স্ট্রিমও করাতে হবে, তারপরে তোমাদের অ্যাভারেজ করাতে হবে, পার্সেন্টেজ, আর কি যেন, পার্টনারশিপ, এগুলো করাতে হবে। আচ্ছা, কি বলেছে দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেশন রিলেশন বিটুইন। একটু খাতা পেন দিয়ে, যেহেতু স্লো মোশনে পড়াচ্ছে, একটু খাতা পেন নিয়ে একবার লিখে নিও, এইচসিএফ অ্যান্ড এলসিএফ, তাহলে একসাথে হয়ে যাবে। এক মিনিট। হুম। তো আমি কি করলাম, আবার সে আমাদের 12 এবং 16 নিলাম, এদের আমি কি করব, এলসিএম এবং এইচসিএফ বের করব। তাহলে সেই জন্য আমরা একটা কি করেছিলাম, এইভাবে করেছিলাম দেখো, একটা মেথড ছিল, উৎপাদকে বিশ্লেষণ করে 2 3 প্রাইম ফ্যাক্টর মেথড বলতে পারো। আর এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে, 2 2 2 এবং 2। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যদি আমরা এলসিএম করি তাহলে এলসিএম পেয়ে যাবো, যেগুলো কমন আছে, সরি হ্যাঁ, যেগুলো কমন আছে সেগুলো তো বসাবোই। তার মানে শুধুমাত্র দুই দুই কমন হচ্ছে, বাদ বাকি যেগুলো কমন নেই সেগুলোও নিচ্ছি, মানে এখান থেকে 3 নিলাম, এখান থেকে 2। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, 3 2 2। তাহলে কত পেয়ে গেলাম, 2 দিয়ে 4, 4 3 12, 12 দিয়ে 24, 24 দিয়ে কত হচ্ছে 48, এটা হচ্ছে কি আমার এলসিএম। আর এইচসিএফ যদি আমরা বের করি তাহলে আমরা শুধুমাত্র কমন পোর্শনটা নেব, তাহলে 2 আর 2 মানে কত হয়ে গেল 4। এছাড়া আমাদের ভাগ মেথড আছে আর অন্যান্য মেথড আছে, সেগুলো মেথডে তোমরা এইচসিএফ এলসিএম বের করতে হবে। আমি যা সম্পর্ক বের করার জন্য এটা নিলাম। আচ্ছা, এবার আমি যদি এলসিএম আর এইচসিএফ কে গুণ করি, এলসিএম যেটা পেয়েছি আর এইচসিএফ যেটা পেয়েছি, সেটাকে যদি আমি গুণ করি, তাহলে গুণ করে কি আসে সেটা আমি দেখে নিই। তাহলে 48 এলসিএম, আর এইচসিএফ হচ্ছে কি তোমার 4, তাহলে গুণ করলে কত হচ্ছে, 192। এবার এখানে দেখো যে আমাদের 12 এবং 16, আমি যদি নাম্বার দুটোকে গুণ করি তাহলে কত আসে, তাহলে 12 আর 16 গুণ করলেও কিন্তু তোমার কত আসবে, 192 আসবে। এখানে 16 দিয়ে 32 2, 16 16 টেনে কত, 19 হচ্ছে। তার মানে আমরা কি পেলাম, যে দুটো সংখ্যা যদি থাকে তাহলে দুটো সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর গুণফল কি হবে, কোনো কিছুই না, নাম্বার দুটোর গুণফল। তাহলে একটা নাম্বার যদি আমি এ বলি আর একটা নাম্বার যদি আমি বি বলি, তাহলে এলসিএম এবং এইচসিএফ যদি পাওয়া যায়, তাহলে এলসিএম এবং এইচসিএফ এর যেটা গুণফল হবে সেটা কি হবে। এক মিনিট দাঁড়াও, এটা আমি অফ করে দিলাম, আমাকে ডিস্টার্ব করতেই থাকবে। আচ্ছা, তাহলে কি পেলাম, যে এলসিএম এবং এইচসিএফ এর গুণফল মানে হচ্ছে নাম্বার দুটোর গুণফল। এটা হচ্ছে গিয়ে একটা সম্পর্ক, আমরা এই সম্পর্ক দিয়ে আগে কয়েকটা অঙ্ক করে নেব, যে এলসিএম এবং এইচসিএফ এর গুণফল মানে হচ্ছে নাম্বার দুটোর গুণফল। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন আমি লিখছি, সঙ্গে সঙ্গে তোমরাও কোশ্চেন লিখে নিই, কারণ এখানে যে অঙ্কগুলো লেখাবো সেগুলো আমাদের সিজিএল সিএইচএসএল এই সমস্ত পরীক্ষায় এসেছে। আচ্ছা, এইচসিএফ অ্যান্ড এলসিএম, আমি শর্টে লিখে দিচ্ছি, এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস, নাম্বারসকে আমি সংক্ষেপে লিখলাম এনওএস, আর 144, একবারে ওই যে কোনো ওয়ান ডে এক্সামে কিন্তু এই কোশ্চেনটা আসে, অ্যান্ড 864, if one number, if if one number is 288, find second number. If one number is 288, find second number. তাহলে আমরা কোনো কিছুই করবো না, জাস্ট আমাদের ক্যালকুলেশন কিভাবে হবে, যে আমরা জানি যে এইচসিএফ এবং এলসিএম এর যেটা গুণফল হয় সেটা হচ্ছে নাম্বার দুটোর গুণফল। এইচসিএফ ইন্টু এলসিএম মানে হচ্ছে গিয়ে নাম্বার দুটোর গুণফল, মানে এ ইন্টু বি। হ্যাঁ বলো। হতে পারে 432। তাহলে কত হয়ে যাচ্ছে, হ্যাঁ 432 হবে। তাহলে কত হচ্ছে, 144, আর এখানে 864 গুণ করে নিলাম। এখানে কত হচ্ছে, একটা নাম্বার আমাকে বলে দিয়েছে 288,
অনেকটা নাম্বার আমাকে বের করতে হবে, খুব সহজ ব্যাপার। এরকম টাইপ দিয়ে একটা কোশ্চেন আছে, তাহলে 432 হবে, সরি 433 লিখে দিয়েছি, তো কত হয়ে যাবে 432, 430, তাহলে নাম্বার কত হয়ে গেল, বি সমান হচ্ছে কি 432। তাহলে এই টাইপ বেসে একটা কোশ্চেন কিন্তু এসেই থাকে পরীক্ষাতে। বেশ, সেকেন্ড আমরা একটা অঙ্ক লিখছি, এবং এই অঙ্কটা বেশ ভালো, এটা পরীক্ষাতে একটা এসেছিল। এটা তোমরা বলবে, আমি অঙ্কটা লিখে দিচ্ছি। ইফ এলসিএম এন্ড এইচসিএফ, তোমরা চিন্তা ভাবনা করো যে কি হতে পারে। ইফ এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বার, এখানে দুটো নাম্বারই বলেছে, আর এই অঙ্কগুলো দিলে দুটো নাম্বার দিয়ে দিবে। If HCF and LCM of two number is twice, আচ্ছা এখানে আমি একটু ভুল লিখেছি, একটু কারেকশন করুন। LCM of two number, ঠিক আছে, if LCM of two number, এখানে কোশ্চেনে বলেছে LCM, if LCM of two number is twice of bigger number, and difference DIFF লিখলাম সংক্ষেপে, and difference of HCF and smaller number, এখানে চেঞ্জ করব, and difference of HCF and smaller number is 4, তাহলে find the smaller number, তাহলে আমাকে কি বললো, LCM of two number is twice of bigger number, and difference of HCF and difference of HCF and smaller number is 4, find the smaller number। আমি শুধু একটু হেল্প দেবো, যে আমাদের সূত্রটা আমি শুধু লিখে দেবো, যে আমাদের সূত্রটা কি, যে LCM ইন্টু HCF যদি হয়, তাহলে দুটো নাম্বার আমি একটা নিলাম, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B, যেখানে আমি ধরে নিলাম A গ্রেটার দেন B। এবার তোমরা আমাকে বলো যে তাহলে LCM কত, এটা আমি ধরে নিলাম, তোমরা বলবে যে LCM কত হচ্ছে। আমাকে বলে দিয়েছে যে LCM অফ টু নাম্বার ইজ, হ্যাঁ, টুয়াইস অফ বিগার নাম্বার, তাহলে টুয়াইস অফ বিগার নাম্বার মানে টুয়াইস অফ A হলো, তাই না, টুয়াইস অফ A হলো। আচ্ছা, এবার কি বলেছে দেখো, আমাকে বলেছে and the difference of HCF and smaller number, is 4। তাহলে এবার বলো ডিফারেন্স মানে কি, ডিফারেন্স হচ্ছে কি, আমি এখানে সাবট্রাক্ট করছি না, আমি এখানে ডিফারেন্স করছি। ডিফারেন্স মানে যে বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে একটা নাম্বার হচ্ছে B ধরে নাও, and difference of HCF and smaller number হচ্ছে গিয়ে তোমার 4। তাহলে HCF কি তোমার এখানে কোন জায়গায় দেওয়া আছে, HCF কিন্তু আমাকে কোনো কিছু বলে দেয়নি, তাহলে HCF আমি এখানে লিখলাম। তাহলে এবার আমাকে বলো যে B মাইনাস HCF সমান 4 লিখবো, না HCF মাইনাস B সমান 4 লিখবো, কোনটা লেখা যায়, আমি এখানে না লিখে এখানে লিখছি, B মাইনাস HCF সমান 4 হবে, না HCF মাইনাস B সমান হচ্ছে 4। আমাকে ডিফারেন্স বলে, ডিফারেন্স যে কোনো একটা হতে পারে, ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করতে হবে, ডিফারেন্সের নিয়ম এটা, ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে কোনটা বড় হবে। তোমরা একটা জিনিস বলতে, 4 আর 8 যদি আমরা HCF করি, 4 এবং 8 যদি আমরা HCF করি, তাহলে HCF কত আসবে, 4 আসবে, তাই না, 4 এবং 8 যদি আমরা HCF করি তাহলে HCF 4 আসবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে HCF হয় ডিফারেন্স হবে, আর না হলে কি হবে, ডিফারেন্সের থেকে ছোট হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি HCF কি হচ্ছে, নাম্বারের থেকে হয় নাম্বারের সমান হয়ে যাচ্ছে, কোন একটা নাম্বারের সমান হয়ে যাচ্ছে, আর না হলে কি হয়ে যাবে, নাম্বারের থেকে ছোট হবে। তাহলে নাম্বারের থেকে যদি HCF ছোট হয়, এখানে আমাকে ডিফারেন্স বলে দিয়েছে 4, তাহলে অবশ্যই নাম্বারটা বড় হবে। এখানে আমাকে ডিফারেন্স বলেছে, তার মানে অবশ্যই নাম্বারটা হচ্ছে কি হবে, বড় হতে হবে। এখানে বলে দিয়েছে, তার মানে HCF সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, যে HCF সবসময় নাম্বারের থেকে কিন্তু কি হয়, ছোট হয়, না হলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ম্যাক্সিমাম সমান হতে পারে, কিন্তু কোনো সময় কিন্তু বড় হবে না। HCF কিন্তু কোনো সময় বড় হয় না, LCM বড় হতে পারে, কিন্তু HCF কোনো সময় নাম্বারের থেকে বড় হবে না। তাহলে সেই জন্য আমরা কি করবো, এখানে লিখবো, এখানে B মাইনাস HCF, এটাকে প্রায়োরিটি দেবো না, এটা মুছে দিলাম, এটা হবে না, এটা ভুল। তার মানে B সমান কত পেয়ে গেলাম, তাহলে B সমান হচ্ছে গিয়ে 4 প্লাস
HCF, B সমান হচ্ছে 4 প্লাস HCF। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, বা এখান থেকে তুমি এরকম লিখতে পারো, আমার টার্গেট হচ্ছে HCF বের করা, তাহলে এখান থেকে আমি HCF বের করছি। তাহলে B মাইনাস 4 দিস ইকুয়ালস টু HCF। তাহলে HCF মানে কত পেয়ে গেলাম? B মাইনাস 4। বেশ, A লিখলাম আর B লিখলাম। তাহলে কি হয়ে গেল? A কেটে গেল। তাহলে A কেটে গেলে এখানে কি থাকলো? 2B minus 8 this equals to B, 2B minus B this equals to 8, therefore B equals to 8। তাহলে স্মলার নাম্বার কত হলো? স্মলার নাম্বার ইজ 8। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। এটাই চেয়েছি যে স্মলার নাম্বারটা কি। বোঝা গেল? হ্যাঁ। বেশ, আচ্ছা এখান থেকে এর ভ্যালু কি তোমরা বের করতে পারবে? আর একটা অন্য নাম্বারটা যদি বলে এর ভ্যালু কি এখান থেকে বের করা যাবে? ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলেই চলে আসবে। ইকুয়েশনে বসিয়ে দিলেই চলে আসবে। আমরা যদি এখানে ভ্যালু পুট করে দিই, আচ্ছা আসছে কি দেখে নিতে, এখান থেকে কি বের করা যাবে এর ভ্যালু? টুয়াইস অফ A, B মাইনাস 4 মানে 8 মাইনাস 4 মানে কত হয়ে গেল? 8 মাইনাস 4 ইকুয়ালস টু, আচ্ছা 8 মাইনাস 4 দিস ইকুয়ালস টু A ইন্টু B ইকুয়ালস টু 8। তাহলে এখানে A তো কেটে গেল, 2 এর সাথে এটা কাটবে। আচ্ছা এখানে তো হচ্ছে না করা। তাহলে এখান থেকে আমাকে হিন্ট দিতে হবে, নাহলে কিন্তু আমি বের করতে পারবো না। করা যাবে বলো? এখান থেকে কি এর ভ্যালু বের করতে পারবে? অন্য একটা নম্বরের ভ্যালু কি বের করা যাবে? একটা নম্বর পেয়েছি। আচ্ছা এখানে HCF পেয়ে যাচ্ছি, LCM কিন্তু আমাকে বলে দেয়নি। LCM সমান হচ্ছে 2 তারা একটু ভেবে নি করা যাচ্ছে কিনা, এর ভ্যালু বের করা যাচ্ছে কিনা। ইকুয়েশনে বসাইতে হলো না। আচ্ছা HCF একটা নম্বর পেয়ে গেলাম B, HCF আমি পেয়ে যাচ্ছি। HCF আমি কত পেয়ে যাচ্ছি? সেটা হচ্ছে কি 8 থেকে 4 বাদ দিলে মানে 4 পেয়ে যাচ্ছে। তাহলে অন্য নম্বর কি হবে? যে একটা নম্বর যদি 8 হয় এবং দুটো নম্বর, একটা জিনিস বলো, দুটো নম্বরের HCF হচ্ছে কি তোমার, দুটো নম্বরের HCF হচ্ছে 4। দুটো নম্বর আছে যার HCF হচ্ছে গিয়ে 4, একটা নম্বর হচ্ছে B, তাহলে অন্য নম্বর কি হতে পারে? বলো কি করা যায়? দুটো নম্বরের HCF হচ্ছে 4, তার মানে তোমার কাছে অল্টারনেট কোনো অপশন আছে? এখানে যদি আমি 8 নিই, 8 এর সাথে সাথে, কারণ আমাকে HCF 4 বানাতে হবে, তাহলে HCF 4 বানাতে গেলে আমাকে 4 ছাড়া কোনো অপশন নেই। আমাকে 4 ই নিতে হবে, কারণ 4 আর 8 এর HCF কত হবে? 4 হবে। তাহলে একটা নম্বর 8 হলে আরেকটা নম্বর কি হতে হবে? 4 হতে হবে। বোঝা গেল? কি বোঝাতে চাইলাম? দুটো নম্বর এখানে আমাকে কি বলে দিয়েছে? HCF 4 বলে দিয়েছে। HCF 4 বলে দিয়েছে, একটা নম্বর হচ্ছে 8 বলে দিয়েছে। একটা নম্বর 8 বলে দিয়েছে। তাহলে অল্টারনেট আরেকটা নম্বর যদি আমাকে বের করতে হয়, তাহলে কি করবো? আমি 4 করবো। কারণ 4 ছাড়া আমাকে দুটো নম্বর যদি নিতে হয়, তাদের HCF যদি 4 করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? 4 ছাড়া তো কোনো অপশন নেই। তার মানে একটা নম্বর কি হতে হবে? তোমার 4 হতে হবে। অন্য নম্বর কি হবে? 8 হবে। বলো বুঝতে পারলে কিনা? জাস্ট ইমাজিন করো, কারণ আমাকে আমাকে তো কোনো কিছু বলে দেয়নি না। আমি যদি হিন্টস নিয়ে করি যে আমাকে একটা নম্বর, দুটো নম্বরের মধ্যে একটা নম্বর আমি 8 পেয়ে গেছি এবং দুটো নম্বরের HCF আমি পেয়ে গেছি, একটু মিউট করে দাও। দুটো নম্বরের HCF আমি পেয়ে গেছি। ঠিক আছে, ও একটু মিউট করে দাও, তো আওয়াজ করছে। হ্যাঁ, আমি কি বলতে চাইলাম যে দুটো নম্বরের মধ্যে একটা নম্বর আমি পেয়ে গেছি 8, অন্য নম্বরটা আমি বের করার চেষ্টা করছি। যেহেতু HCF আমাকে 4 বলে দিয়েছে, তাহলে একটা নম্বর 8 হলে আরেকটা নম্বর তোমাকে 4 হতেই হবে, নাহলে কিন্তু হবে না। কারণ আমাকে 8 সেভ তুমি যদি করো, তাহলে 8 আর 4 এর তুমি যদি HCF বের করো, তাহলে কিন্তু 4 আসবে, নাহলে কিন্তু হচ্ছে না। তুমি যদি ছোট নাও বা বড় নাও, তাহলে কিন্তু আসবে না। এটাকে স্যাটিসফাই, হ্যাঁ বলো। 8 আর 12 তো নেওয়া যায়। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওটা আমি ভাবছিলাম যে 8 আর 12 যদি নিই, তাহলে এটাকে আমাকে স্যাটিসফাই করার ব্যাপার আছে। এই জায়গাটা কিন্তু একটু হয়ে গেল। 8 আর 12 যদি নিই, হুম, তাহলে এখানে এটাও HCF 4 হচ্ছে। এবার একটা নম্বর যদি A হয়, অন্য নম্বর এখানে আমাকে B বলে, এটাকে স্যাটিসফাই করছে কিনা দেখে নিই। এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এই 8 আর 12 যদি নিই, তাহলে এটা দেখে নিই কি হচ্ছে। 2 ইন্টু 12
8 থেকে 4 বাদ দিলে কি হয়ে যাবে? 4ই হচ্ছে এখানে 12 আর এখানে হচ্ছে কি 8। এটা তো স্যাটিসফাই করছে, তার মানে দুটো অপশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দুটো অপশন হবে। একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কি তোমার 12। তাহলে এখানে আমি নির্দিষ্টভাবে অ্যান্সার বলতে পারছি না, কিন্তু অ্যান্সার দুটো হচ্ছে। তাহলে হয় তোমার 4 হবে আর নাহলে কি হবে 12 হবে। ঠিক আছে? এবার হিন্টস যদি দিয়ে দিত তাহলে কিন্তু আমি করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আমাকে অন্য এলসিএম নিয়ে কোনো কিছু বলেনি, সেজন্য আমরা কি করতে পারবো, অন্য নাম্বারটা আমাকে হয় 4 নিতে হবে নাহলে 12 নিতে হবে, নাহলে কিন্তু হবে না। বেশ, পরের কোশ্চেন দেখি। আগে পরের একটা কনসেপ্ট দেখবো, তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কনসেপ্টে যেটা বলেছে যে ধরে নাও আমি কি নিচ্ছি, দুটো নাম্বার, একটা হচ্ছে গিয়ে 20 আর একটা হচ্ছে গিয়ে 35। 20 আর 35। আচ্ছা বলো এদের এইচসিএফ কত হবে? ক্যালকুলেশন না করে এইচসিএফ কি হওয়া উচিত? তাহলে এইচসিএফ বের করার একটা ট্রিক্স বলেছিলাম। এইচসিএফ, হ্যাঁ, এইচসিএফ 5 হবে। হয় এইচসিএফ কি হবে, ডিফারেন্স হবে, আর না হলে যেটা ডিফারেন্স হবে তার ফ্যাক্টর হবে। ঠিক আছে? তাহলে এই ডিফারেন্সের ফ্যাক্টর যেমন কি করলাম, 5 নিতে পারি, 3 নিতে পারি, 1 নিতে পারি। কিন্তু আমরা বড়টা দিয়ে ট্রাই করবো। দেখো 15 দিয়ে কোনোটাই ডিভিজিবল হচ্ছে না। তাহলে 15 পরে কি আসছে প্রায়োরিটি, সেটা হচ্ছে 5 এর। তাহলে কি হয়ে যাবে 5। তাহলে এইচসিএফ কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে আমি যেটা বলতে চাইছি 20 এবং 35 এর এইচসিএফ আমি বললাম যে 5। তাহলে এখানে দেখো 5 কিন্তু 20 ভিতরে আছে, 5 ইন্টু 4। আর এখানে 35 এর ভেতরে 5 আছে, 5 ইন্টু 7। তাহলে দুটো নাম্বার যদি আমাকে দিয়ে দেয় এবং তাদের এইচসিএফ যদি বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে ওই দুটো নাম্বারকে কিন্তু আমরা ধরতে পারবো। এবং ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে। এখানে দেখো যে যেহেতু 5, এখানে দেখো 20 মধ্যেও 5 অ্যাভেলেবল আছে এবং 35 এর মধ্যেও 5 অ্যাভেলেবল আছে। আমি কি করলাম, এখানে যে 4 আছে এবং 7 আছে, এই দুটোর মধ্যে একটু ভালো করে লক্ষ্য করো সম্পর্কটা কেমন হচ্ছে। 4 এবং 7 এর মধ্যে সম্পর্কটা কি হচ্ছে, যে 4 এবং 7 যেখানে আছে, এই 4 এবং 7 এর মধ্যে সম্পর্ক যেটা হচ্ছে, এরা কিন্তু একে অপরের সাথে কো-প্রাইম হচ্ছে। কো-প্রাইম, কো-প্রাইম মানে কি, যে কো-প্রাইম হচ্ছে দুটো নাম্বারের মধ্যে তোমার জাস্ট দুটো নাম্বারকে আমরা কি করতে পারবো, 1 দিয়ে ডিভিজিবল করতে পারবো। 1 ছাড়া তুমি অন্য কোনো সংখ্যা পারবে না, যেটা যেটা কি করবে, দুটো নাম্বারকে ডিভিজিবল করতে পারবে। তাহলে সেই জন্য আমরা এটা কি করবো, পরস্পরের প্রাইম নাম্বার বলবো, কো-প্রাইম বলবো। তাহলে এখানে 4 এবং 7 কি হয়ে যাবে, একে অপরের সাথে কো-প্রাইম হতে হবে। 4 এবং 7 কি হচ্ছে, কো-প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে একে অপরের। তাহলে আমি নাম্বার দুটোকে কিভাবে ধরতে পারবো? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের ব্যাপারটা, যে if HCF of two number, if HCF of two number is, if HCF of two number is H, then number can be, the numbers can be H, X and H, Y। এই রিলেশন দিয়ে কিন্তু এই যে আমরা এই কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টে অনেক অঙ্ক আছে। Then number can be HX and HY, where X and Y are relatively co-prime. Relatively co-prime মানে 1 ছাড়া কোনো আমি সংখ্যা পাবো না, যে সংখ্যা দিয়ে এগুলোকে তুমি ডিভিজিবল করতে পারবে না, শুধুমাত্র একই হবে। তাহলে নাম্বার দুটো আমরা HX এবং HY হিসাবে ধরতে পারবো, যেখানে H হচ্ছে গিয়ে তোমার HCF। তাহলে একটা অঙ্ক যদি লেখা যায়, if HCF and LCM, তোমরা কোশ্চেনগুলো লিখে নাও, of two number, if HCF and LCM of two numbers are 30 and 455, if odd number is between 75 and 125, find other number। তাহলে HCF আর LCM আমাকে দুটো নাম্বারের বলে দিয়েছে,
ইফ অন নাম্বার বিটুইন 75 অ্যান্ড 125, একটা নাম্বার 75 থেকে 125 এর ভেতরে আছে, তাহলে অন্য নাম্বারটা কি হবে? তাহলে যেহেতু আমাকে HCF বলে দিয়েছে, তাহলে আমরা কি করতে পারবো? এক মিনিট দাঁড়াও। এরকম ভাবে ধরো সলিউশন, যে আমরা জানি যে নাম্বার দুটো আমরা ধরতে পারবো। একটা নাম্বার হচ্ছে গিয়ে, আমি ধরে নিলাম এরকম, লেট দ্য নাম্বারস, কারণ HCF দেওয়া থাকলে আমরা নাম্বার দুটোকে ধরতে পারবো। লেট দ্য নাম্বারস একটা হচ্ছে কত, 13x, আর একটা আমরা কি করতে পারবো, HCF মানে কি হচ্ছে, একটা x নিলাম, একটা হচ্ছে কি নিলাম, y নিলাম, যেখানে x আর y কি হয়ে যাবে, কোপ্রাইম হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে যেরকম HX আর HY নিয়েছিলাম, দুটো নাম্বার ছিল, ঠিক আছে? তাহলে দুটো নাম্বারে যদি HCF আমাকে বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা HX এবং HY নিয়েছিলাম, এখানে কি হচ্ছে, আমরা একই রকম ভাবে, মানে HCF যদি বলে দেয়, তাহলে HCF-টাকে আগে তুমি নিয়ে এরকম ভাবে নাম্বার তৈরি করতে পারো। তাহলে একটা 13x এবং একটা হচ্ছে 13y। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যে নাম্বার দুটোর গুণফল 13x ইন্টু 13y সমান কি হয়ে যাবে? দেখো নাম্বার HCF ইন্টু LCM, নাম্বার দুটোর গুণফল মানে কি HCF এবং LCM, তাহলে HCF তো একটা বলে দিয়েছে 13 এবং LCM কত, 455। আগে এটা বলো, এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ পেয়েছি। ব্যাস, এবার ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন গুলো এখানে কেটে গেল, এটা 13 দিয়ে এটাও কাটছে, 13 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 3 13 39, 5 13 হচ্ছে 65। তার মানে এখানে এক্স আর ওয়াই কিন্তু একের সাথে কোপ্রাইম, রিলেটিভলি কোপ্রাইম, মানে এদের মধ্যে ফ্যাক্টর শুধুমাত্র এক থাকবে, অন্য কিছু কোনো সংখ্যা আসবে না। তাহলে আমাকে এবার বলে দিয়েছে, দেখো স্যাটিসফ্যাকশন যেটা করতে হবে সেটা হচ্ছে 75 এবং 125-এর মধ্যে হতে হবে একটা নাম্বার। তাহলে বেশ, আমি যতগুলো হচ্ছে সেগুলো লিখে ফেলি। একটা হচ্ছে কি, আমরা এক্স 1 নিতে পারি, আর ওয়াই কি নিতে পারি, 35 নিতে পারি। এক্স হচ্ছে কি 1, আর ওয়াই হচ্ছে কি কত, 35। তাহলে কি হচ্ছে, এটাকে স্যাটিসফাই করছে। এক্স আমরা কি নিতে পারি, 5 নিতে পারি। ওয়াই আমরা কত নিতে পারি, তোমার 35, ওয়াই আমরা কত নিব, 7 নিব। তাহলে গুণ করলে কত আসবে, 35 আসবে। এবার কোনটা নেওয়া যাবে, কারণ এখানে আমাকে একটা নাম্বার বলে দিয়েছে, একটা নাম্বার তো আমাকে বলেছে, সেটা হচ্ছে গিয়ে তো 75 এবং 125-এর মধ্যে থাকবে। তাহলে এখানে যদি আমি 1 এবং 8 তো কোনো কিছু নেওয়া যাচ্ছে না, 1 এবং 35, 5 এবং 7, উল্টো করে লিখলেও হয়, 7 ইন্টু 5 একই ব্যাপার, ঠিক আছে? তাহলে 5 হবে। 7 এবং 5 হবে, কারণ 1 এবং 35 তুমি যদি নাও, তাহলে একটা নম্বর কত হচ্ছে দেখো, 1 এবং 1 এবং 35 যদি নিই, তাহলে সেক্ষেত্রে একটা নম্বর চলে আসবে 13। আমাদের নিয়মটা কি, আমাদের হচ্ছে 13x আর 13y। তাহলে একটা নম্বর কত হয়ে যাবে, 13 হয়ে যাবে, একটা নম্বর তো হয়ে যাবে 13 ইন্টু 35, যেটা কিন্তু এই জিনিসটাকে স্যাটিসফাই করছে না। কারণ আমাকে বলেছে যে একটা নম্বর অবশ্যই কি হতে হবে, এটাকে স্যাটিসফাই করছে না। এটা গুণ করে দেখে নাও, এটা গুণ করে কিন্তু বেশি হয়ে যাবে। গুণ করলে কত হচ্ছে, 5 নং 65, 5 থেকে 6, 3 তেরো 39, আর 6 কত, 45, 455। একটা নম্বর এর মধ্যে থাকতে হবে, কিন্তু এটা কি হচ্ছে, এটা স্যাটিসফাই করছে না। 13 এবং 45 455-এর মধ্যে থাকতে হবে। তাহলে এটা দিয়ে হচ্ছে না, কারণ এখানে শুধুমাত্র নাম্বার দুটো আছে। তাহলে এই দুটো যদি নেওয়া যায়, তাহলে কি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কি তোমার 5 ইন্টু 30, আর একটা হচ্ছে 5 ইন্টু 7, 65, ভুল লিখলাম তো। একটা হচ্ছে 13 ইন্টু 5। হ্যাঁ বলো। হবে। হ্যাঁ, এটা কোপ্রাইম। এদের মধ্যে দেখো, এখানে তো এক আছে, তাহলে কোপ্রাইম করার কোনো অপশনই নেই। হ্যাঁ ওটাই বলছিলাম। 5 এবং 7 ও একের সাথে কোপ্রাইম, এক ছাড়ার কোনো সংখ্যা নেই যেটা 5 এবং 7-কে ডিভিশন করবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, এটা অ্যান্সার হচ্ছে কি, তোমার আমাকে চেয়েছে কি অ্যাকচুয়ালি, ফাইন্ড দ্য আদার নাম্বার। 65 হবে তাহলে। হ্যাঁ, তাহলে অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 65। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, কারণ এই নম্বরটাই তোমার কি আছে, 75 এবং 125-এর মধ্যে আছে। এক মিনিট দাঁড়াও, এখানে 91 তো হচ্ছে না গো। আচ্ছা, এর মধ্যে থাকতে হবে, দাঁড়াও, সরি ভুল বলছি, এর মধ্যে থাকতে হবে 75 টু 125 থাকতে হবে। এটা 65 ভেবেছি, 65 এর কম ভেবে নিয়েছি। এটা হবে, এটা হবে না, 91 অ্যান্সার হবে। কেন বলো তো, এই যে দেখো, হ্যাঁ 75 এবং 125 এর মধ্যে তোমার যেটা থাকছে সেটা 91 থাকছে, 65 তো থাকছে না।
আমি এটা 45 ভেবে নিয়েছি। তাহলে 91 অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা? হুম? হচ্ছে ধরো হ্যাঁ, 2 numbers are between one, আচ্ছা if one number between 75 and want to find the others number, ঠিক ঠিক, তাহলে এটা হবে 65। এটা হচ্ছে অ্যান্সার। বেশ, এটা হচ্ছে অ্যান্সার। কারণ একটা নম্বর তো বলে দিয়েছে এর ভেতরে আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরকম ভাবে ঘুরিয়ে পেঁচে কোশ্চেন দেবে, একটু দেখে নিও তোমরা। আচ্ছা, আমি একটা কোশ্চেন লিখছি, এবার তোমরা করবে। if HCF, একই রকম সিমিলার, if HCF and LCM of two numbers are 17 and 408, তাহলে আমাকে বলেছে হাউ মেনি numbers are possible such type। তাহলে if HCF and LCM of two numbers 17 and 408, তাহলে how many numbers are possible such type, মানে যাদের HCF কত হবে 17 হবে আর LCM কত হবে 408 হবে। বেশ, তাহলে আমাদের রুল অনুযায়ী যদি আমরা করি, তাহলে একটা নম্বর আমরা কি নিব 17x, আর একটা নম্বর আমরা কি নিয়ে নেব 17y। এই দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন করলে কি হবে, সরি, এই দুটো সংখ্যার যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে, HCF ইন্টু LCM হবে 408 হবে। 17 17 কেটে গেল, 17 এর সাথে এটা কাটো, 17 দিয়ে 34, 4 17 68। তাহলে এবার বলো হাউ মেনি পসিবল, কতগুলো এরকম পেয়ার পসিবল হবে। আচ্ছা, আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি। একটা 1 এর সাথে 24 নিতে পারো, কারণ গুণ করে 24ই আসবে। তারপরে তুমি 2 এর সাথে 12 নিতে পারো, 2 ইন্টু 12, 12 ইন্টু 2 একটাই পেয়ার, ঠিক আছে। তারপরে তুমি 3 এর সাথে 8 নিতে পারো, তারপরে তুমি 4 এর সাথে 6 নিতে পারো। বলো আর কি হবে, আর হবে না। তাহলে কতগুলো পেয়ার আমরা নিতে পারবো, কোনটা কোনটা নিতে পারবো বলো। 8 3 আর 8, এটা হবে আর 4 আর 6 হচ্ছে না কেন, 4 আর 6 পেয়ারটা নিতে পারছো না কেন, কারণ এগুলো কোপ্রাইম হচ্ছে, এক্স আর ওয়াই কি ছিল এখানে, কোপ্রাইম ছিল না, নট কোপ্রাইম, কোপ্রাইম, কারণ এর মধ্যে কি আছে দেখো, এর মধ্যে 2 চলে আসছে, কারণ 4 আর 8 কে তুমি 1 ছাড়াও একটা সংখ্যা পেয়ে যাচ্ছ 2, যেই 2 দিয়ে তুমি 4 এবং 6 কে ডিভিজিবল করতে পারবে, তাহলে সেই জন্য এটা হচ্ছে না। কারণ আমি লিখে দিচ্ছি ডিভিজিবল বাই কি 4 2, এখানে 2 আর 12 হবে না, কারণ এখানে এটা কি হয়ে যাবে ডিভিজিবল বাই 2 হচ্ছে, শুধুমাত্র 1 দিয়ে হতে হবে। তাহলে কি কি পেলাম, একটা হচ্ছে 1 ইন্টু 24, একটা হচ্ছে 3 ইন্টু 8, তাহলে আমরা কটা পেয়ার পাবো, এরকম দুটো পেয়ার পাওয়া যাবে, 2 পেয়ার পসিবল, 2 পেয়ার পসিবল। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, 1 আর 24, একটা হচ্ছে 3 আর 8, এদেরকে নিয়ে যদি আমরা নাম্বার বানাই তাহলে তাদের HCF 17 আসবে এবং LCM 408 আসবে। বেশ, এরপরে দেখো এরকম ঘুরিয়ে পেঁচে কোশ্চেন দেবে আর কি। if HCF and LCM, if HCF and LCM of two numbers are 29 and 4147, find the sum of both numbers, find the sum of both numbers
আর গ্রেটার, তাহলে আমাকে দুটো নাম্বারের এইচসিএফ এবং এলসিএম বলে দিয়েছে। তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য সাম অফ বোথ নাম্বারস আর গ্রেটার দেন 29। আচ্ছা, 1 মিনিট, তোমরা এটা করো। ফোন আছে, এটা আমাকে করতে হবে, হ্যাঁ? হ্যাঁ পার্থ বলো। শুনলাম। ঠিক আছে, তাহলে পরে ওটা তো যোগাযোগ করে রাখিও কি কি লাগবে না লাগবে। হুম, দিয়ে তোমাকে আমি ফোন করবো তাহলে। ঠিক আছে তাহলে। আচ্ছা, বলো, করা গেছে এটা অ্যান্সার? এই তো মানই হচ্ছে। আচ্ছা, নাম্বার দুটো কি বললে? 29x 29y সমান হচ্ছে 29 ইন্টু 4147, তাই তো? হুম, এটা তো করতেই হবে। এবার এটা ভাগ করে নাও, ভাগ করে কত হচ্ছে বলো? 4147 কে। তবে হুম, এক্স ওয়াই এর মান 1/4। তাহলে 143 পেলাম। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কি পেয়ে গেলাম? 143। তাহলে পেয়ার তৈরি করে নি, কতগুলো পেয়ার তৈরি করা যাচ্ছে? একটা হচ্ছে 1 এবং 147। আর কি হবে? 143 হুম 143 143, সরি 14, এখানে 3 লিখেছি, এখানে আবার 4 লিখে দিয়েছি। ঠিক আছে, 143 হলো। তাহলে একটা 1 এবং 143। আর একটা কি হবে? 11 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 11 এবং 13, দেখো তো। হ্যাঁ, 11 এবং 13। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দা, আমাকে কি বলেছে? এইচসিএফ এন্ড এসএফ টু নাম্বারস আর এরো ফাইন্ড দা সাম অফ দা বোথ নাম্বারস আর গ্রেটার দেন 29। তাহলে নাম্বার দুটো যেটা নিতে হবে সেটা কিন্তু গ্রেটার দেন 29 হবে। তাহলে আমি যদি এই পেয়ারটা নিই, এটা এটা নেওয়া যাচ্ছে না, কারণ এই পেয়ার নিলে কি হচ্ছে, এখানে নাম্বারটা একটা 29 হচ্ছে, কারণ 29x যেহেতু, আর একটা হচ্ছে 29 ইন্টু 143, সেই জন্য এই পেয়ারটা বাদ। এর পরের পেয়ারের নাম্বারটা কি হচ্ছে? 29 ইন্টু 11 আর 29 ইন্টু 13। তাহলে এই পেয়ারটা নিতে পারো, তাই না? কারণ এই পেয়ারটা নিলে একটা ভ্যালু কত হয়েছে? 29 হয়েছে, কিন্তু আমাকে নাম্বারটা বলেছে কি হবে? বোথ নাম্বারস আর গ্রেটার দেন 29, যেহেতু আমাকে নাম্বারগুলো 29 এর থেকে বেশি বলেছে। তাহলে এখানে আমাকে বলেছে সাম অফ দ্য নাম্বারস, তাহলে সাম করে নাও। তাহলে সাম যদি আমরা করি কত হয়ে যাবে? 29 কমন চলে আসছে, 11 প্লাস 13, 29 ইন্টু 24, গুণ করে বলো কত হচ্ছে? কত হচ্ছে গো? বলো কত হবে? 696 হ্যাঁ, 696 হবে। 696, এটা হচ্ছে অ্যান্সার। বেশ, এরকম ভাবেও কোশ্চেন দিতে পারে। তাহলে আমরা একটা টাইপ করে নিচ্ছি।
বেশ, এখানে আরেকটা টাইপ বাকি আছে। তাহলে এই ধরনের কনসেপ্ট আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। আমাদের এটা মনে হয় কোশ্চেন নাম্বার কত হবে, 5-6। এই ধরনের কোশ্চেন মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে যাচ্ছে। কি বলেছে, ইফ HCF of two numbers, if HCF of two numbers is 4 and sum of both number and sum of both number is 36, তাহলে বলেছে how many pair are possible। তাহলে এটা তোমরা আমাকে করে দেখাবে কত হবে তাড়াতাড়ি ফার্স্ট। আর একটা কোশ্চেন আমি লিখে দিচ্ছি। Question 7, if HCF and LCM of two numbers are 5 and 495, if sum of both numbers is 100, find difference of them। তাহলে দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেনের অ্যান্সার কত হলো, HCF যেহেতু আমি ফার্স্ট কোশ্চেন নাম্বার 6 করছি, 43 ঠিক আছে তাহলে আমিও করি। আচ্ছা এখানে কি বলেছে, H7 সাম অফ, আচ্ছা সাম অফ বোথ নাম্বারস বলেছে, সরি সাম অফ বোথ নাম্বারস বলেছে 36। তাহলে সাম যেহেতু বলেছে তাহলে আমরা সাম হিসাবে এগাবো। তোমরা কিভাবে করছো? 4x plus 4y 36 হ্যাঁ 4x প্লাস y। তাহলে এখান থেকে x প্লাস y সমান একবারে লিখে দিলাম, সেটা হচ্ছে গিয়ে কত 9। তাহলে কতগুলো পেয়ার হচ্ছে, একটা হচ্ছে 1 এর সাথে 8 যোগ করলে হচ্ছে, তাই না? 2 প্লাস 7 হবে, 3 প্লাস 6 নিতে পারবো, এটা 3 প্লাস 6 হবে না। হ্যাঁ 4 প্লাস 5 হবে, কারণ এখানে এটা হচ্ছে ডিভিজিবল বাই কত 3 হয়ে যাচ্ছে, 1 ছাড়া অন্য কিছু আসবে না। তাহলে অ্যান্সার কি হবে বলো, কতগুলো পেয়ার হচ্ছে তাহলে? টোটাল পেয়ার কতগুলো হলো, 3 না? হচ্ছে হ্যাঁ টোটাল পেয়ার তাহলে 3 হচ্ছে, 1 আর 2 7 এবং 4 5। বেশ, পরের কোশ্চেনটা ট্রাই করো। আমি এটা মুছে দিলাম তাহলে। বেশ, পরের কোশ্চেন কি বলেছে আমিও করি তাহলে। If HCF and LCM of two numbers are 5 and 495, if sum of both numbers are 100, আচ্ছা এখানে সাম বলে দিয়েছে, both numbers কত হচ্ছে 100, find difference of them। তাহলে finds difference of them। এখানে আমাকে ডিফারেন্স বের করতে হবে। তাহলে এবার একটা জিনিস বলো, এখানে আমি তো এরকম ভাবে, এখানে আমাকে সাম অফ বোথ নাম্বারস বলে দিয়েছে 100, তাহলে একটা নাম্বার আমি 5x নিব আর একটা নাম্বার কি নিব 5y নিব।
এটা যোগ করে কত আসবে? 100 আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? এক্স প্লাস ওয়াই মানে কত হয়ে গেল? 20। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই 20। তাহলে এবার বলে আমাকে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স, আমাকে নাম্বার দুটো ডিফারেন্স বের করতে হবে। তাহলে নাম্বার দুটো কি কি হতে পারে? ঠিক আছে, নাম্বার দুটো কি কি হতে পারে? এবার এই যে কি কি হতে পারে এটা সিওর করার জন্য ওখানে শুধু পেয়ার চেয়েছিল। ঠিক আছে, ওখানে শুধু পেয়ার চেয়েছিল, কিন্তু এখানে আমাকে কি বলছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার। তাহলে আমি সিওর হওয়ার জন্য কি করব যে নাম্বার দুটো অ্যাকচুয়ালি কি হবে, সেটার জন্য আমরা কি করব, যে আমরা এরকমও তো লিখতে পারি যে দুটো নাম্বার তাদের গুণফল কি হয়ে যাবে, এইচসিএফ ইন্টু এলসিএম হয়, মানে 5 × 495 হয়। আমি এই দুটো নিয়ে ইকুয়েশনটাকে চেক করবো যে কোন নাম্বারটা হতে পারে, কারণ পেয়ার তো অনেকগুলো চলে আসবে না, তাহলে অ্যান্সার অনেকগুলো চলে আসবে। তাহলে এখানে আমি এইচসিএফ এবং এলসিএম এর গুণফল সমান হচ্ছে নাম্বার দুটোর গুণফল নিয়ে চেক করবো ইকুয়েশনটাকে, দুটো ইকুয়েশনকে। তাহলে 5 কেটে গেল, 5 দিয়ে যদি কাটি, 5×9 = 45, 5×9 = 45। তাহলে এক্স এবং ওয়াই এর গুণফল 99 এবং এক্স প্লাস ওয়াই এর যোগফল কত হচ্ছে 20। তাহলে নাম্বার দুটো 100% কি হয়ে যাবে? 11 এবং কি হবে 9। ঠিক আছে, 11 এবং 9। তাহলে এক্স হচ্ছে কি 11 নিয়ে নিলাম, ওয়াই হচ্ছে কি তোমার 9 নিয়ে নিলাম। তাহলে আমাকে বলেছে ডিফারেন্স অফ দেম। তাহলে ডিফারেন্স যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে? একটা হচ্ছে গিয়ে 5x, আর একটা হচ্ছে গিয়ে 5 × 9 একটা নাম্বার, আর একটা কত হয়ে যাচ্ছে বলি 5 ইন্টু, সরি, একটা হচ্ছে 5 × 11 একটা নাম্বার কি হচ্ছে, আমি তাহলে লিখে দিচ্ছি তাহলে এখানে। তাহলে নাম্বারস আর একটা হচ্ছে 5 × 11, 5 × 9, আমি গুণ করলাম না, গুণ করে তোমরা ডিরেক্টলি বের করে নেবে। হুম, পরীক্ষাতে বের করলে একবারই করে নেবে যে 5 × 11 - 9 মানে কত হয়ে গেল? 5 × 2 মানে কত হয়ে গেল? 10। শুধু এটা লিখলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। এটা লিখলে তুমি কোনটাকে নেবে, কারণ এখানে পেয়ার অনেকগুলো হবে না। 11 আর 9, আচ্ছা 11 আর 9 এছাড়া কি হতে পারে? দেখো 18 এবং 2 এরকম ভাবে পেয়ার নিতে হবে তোমাকে অনেকগুলো। 3 এবং 17 তো হতে পারে, যোগফল 20। তাহলে চেক করবো কোনটা দিয়ে, এটাকে দিয়ে চেক করবো, এই কোশ্চেনটাকে দিয়ে। বেশ, আমাদের এইচসিএফ এলসিএম এর মোটামুটি আমাদের কনসেপ্ট কিন্তু কমপ্লিট। এরপরে আরেকটা আমাদের ফ্র্যাকশন যদি থাকে তাহলে ফ্র্যাকশনকে আমরা কিভাবে ডিল করব, সেই একটা কনসেপ্ট কিন্তু আমাদের বাকি আছে। সেই কনসেপ্টটা আমি একটু বলে দিই, তাহলে তোমাদের মোটামুটি আর কয়েকটা অঙ্ক করে নেব, তাহলে তোমাদের মোটামুটি এইচএসএফ এলসিএম কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিছু কোশ্চিন হয়তো এলোমেলো থাকবে তোমাদের, যেটা বই থেকে তোমরা যেটা করছো, সেই বই থেকে তোমরা নেক্সট দিন প্রথম 40টা অঙ্ক করে আসবে, দিয়ে দেখবে কোনটা কোনটা পাচ্ছে। আচ্ছা, এখানে আগে কনসেপ্টটা লিখে দিই, এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ ফ্র্যাকশন। এবার যদি ফ্র্যাকশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, ফ্র্যাকশনের এমনি ফর্মুলা তো অনেক আছে, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য দরকার সেগুলো আমরা লিখবো, পরে যদি অ্যাড করতে হয় অ্যাড করবো। তাহলে ধরে নাও তিনটে ফ্র্যাকশন আছে, a/b, a/d, একটা হচ্ছে e/f। তাহলে যদি এরকম ফ্র্যাকশন ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এলসিএম যদি বের করতে চাও, তাহলে এলসিএম অফ ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশনটা দেওয়া আছে তার যদি আমরা এলসিএম বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে নিয়ম বলে যে ফার্স্ট তুমি এলসিএম বের করছো, তাহলে উপরে যেগুলো আছে, যেগুলো লবে আছে, যেগুলোকে আমরা নিউমারেটর বলি, তাহলে এলসিএম অফ নিউমারেটর, ডিভাইডেড বাই এইচসিএফ অফ ডিনোমিনেটর। তাহলে যদি ফ্র্যাকশনের আমাকে এলসিএম বের করতে হয় তাহলে আমরা কি করবো, লবের এলসিএম বের করবো আর নিচের হরের কি করবো, এইচসিএফ বের করবো। আর যদি এইচসিএফ বের করতে পারে, এইচসিএফ অফ ফ্র্যাকশন কি হয়ে যাবে, তাহলে এইচসিএফ যদি বের করতে বলে তাহলে প্রথমে আগে আমরা লবে কি করবো, এইচসিএফ বের করবো, এইচসিএফ অফ নিউমারেটর নিয়ম ডিভাইডেড বাই এলসিএম অফ ডিনোমিনেটর। ঠিক আছে,
তাহলে এরকম কোশ্চেন যদি এবার আসে তোমাদের, তাহলে এই ফর্মুলা দিয়ে তোমরা অঙ্ক করতে পারো। ঠিক আছে, এবার কিন্তু আমাকে একটা জিনিস এখানে বলার আছে, যেই জায়গাটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়। যেমন আমি যদি তোমাকে একটা এরকম ভাবে দিই, পয়েন্ট দিয়ে যদি ডেসিবেল পয়েন্ট দিয়ে যদি আমি কোনো সংখ্যা তৈরি করি, যেমন হচ্ছে কি একটা কোশ্চেন আমি তুললাম এরকম, যে ধরে নাও 0.6 আছে, 1.8 আছে, আর হচ্ছে কি একটা সংখ্যা সেটা হচ্ছে 0.36, এবং তোমাকে এর এলসিএম বের করতে বলেছে, এবং তোমাকে এর এলসিএম এবং এইচসিএফ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে করবে? আচ্ছা, অনেকে এরকম ভাবে করে, 5/10 18/10 করে নিল, 36 বাই এরকম ভাবে ফেলে দেয়। তোমাকে নাম্বার দিয়েছে এটা, আর তুমি কি করলে, এখানে পয়েন্টটাকে তুলে নিচে 10 নিলে, এখানে 10 নিলে, এখানে এখানে 100 নিলে। এবার তুমি বের করে নিলে কি, এবার তুমি বের করে নিলে এলসিএম, এবার তুমি বের করে নিলে এলসিএম। তাহলে এলসিএম যদি এবার বের করো, তাহলে এলসিএম কি হয়ে যাবে? 6, 18 এবং 36 এর এলসিএম, এবং এইচসিএফ বের করে নিলে কার? এইচসিএফ হচ্ছে যে তোমার 10, 10, 100। তাহলে হিসেব মতো তোমার অ্যান্সার কি চলে এলো? হিসেব মতো অ্যান্সার তুমি যদি করো, এলসিএম যদি বের করো, তাহলে কত হবে? এলসিএম কত হবে বলো তো? 108। 108 কেন হবে? আমরা এলসিএম বের করার নিয়ম কি বলেছিলাম, যে সব থেকে বড়টা লিখে নাও, তারপরে দেখো যে ডিভিজিবল হচ্ছে কিনা। 18 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 6 দিয়ে পুরোপুরি ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? এলসিএম এটাই হবে। এইচসিএফ কোনটা হবে? ডিফারেন্স নাও। তাহলে ডিফারেন্স নিবে কি, এখানে দেখতেই পাচ্ছ যে 10, 10, আর এখানে কত আছে? 100 আছে। 10 কে 10 দিয়ে ভাগ করলেও 1, 10 কে 100 দিয়ে ডিভাইড করলেও 10 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, 10 দিয়ে আমি কি করতে পারছি, ভাগ করে নিতে পারছি দুটো মিলে। তাহলে সেক্ষেত্রে আমার এইচসিএফ কত হলো? 10 হলো। তাহলে ফাইনালি অ্যান্সার কত পেলাম? 3.6। এবার যদি আমি, বোঝা গেল তো ব্যাপারটা? হ্যাঁ। বেশ। এবার যদি আমি এইচসিএফ বের করি, তাহলে এইচসিএফ কত হবে? সেটা উপরের এইচসিএফ বের করবো, কত? 6, 18 এবং 36। আর নিচে কি করলাম? এলসিএম। তাহলে 6, 10, 10 এবং 100। তাহলে এইচসিএফ বের করলে আমরা কি করবো? আমাদের নিয়ম কি? ডিফারেন্স বের করে নাও। 6 এবং 18 ডিফারেন্স করলাম 6। এই 6 দিয়ে ডিফারেন্স দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে, হ্যাঁ বা যাচ্ছে। 18 কে তুমি ডিভিশন করতে পারছো, 36 কেও ডিভিশন করতে পারছো, 6 কে ডিভিশন করতে পারছো, তাহলে 6 হলো। এলসিএম যদি করো তাহলে কি হবে? সব থেকে বড়টা আসবে। ঠিক আছে, 100, 100 এর মধ্যে দেখো 10 লুকিয়ে আছে, তাহলে বের করলে কত হচ্ছে? 0.06, তাই তো নাকি? ঠিক বোঝা গেছে এটা? হ্যাঁ। বেশ। এবার তোমরা শোনো, তাহলে এইভাবে যেটা করলাম, এইভাবে কিন্তু এলসিএম এসএফ হয় না। এটা হচ্ছে ভুল পদ্ধতি। এইভাবে কিন্তু আমি করতে পারবো না। এইভাবে যদি করে আসো, তাহলে অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। কারণ যদি পয়েন্ট থাকে, তাহলে পয়েন্ট থেকে তুমি যদি পয়েন্টকে তুমি যদি এরকম ভাবে ফ্র্যাকশনে দিয়ে করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিভাবে করতে হবে তার কিন্তু একটা নিয়ম আছে। অর্থাৎ এইভাবে যে মেথডটা করলাম সেটা কিন্তু একবারে ভুল। আমি তার অ্যান্সারটা এখানে লেখা আছে থাক, আমি এই পাশে করে দিচ্ছি। ঠিক আছে, কারণ ভুল পদ্ধতিটাও শিখতে হবে, কারণ এটা আমাদের মাথায় আসে। আচ্ছা, এখানে যখন আমি ফ্র্যাকশন করলাম, তো আমি এখানে দাগ টেনে করবো, তাহলে আবার গন্ডগোল লেগে যাবে। একটা হচ্ছে 0.6 ছিল, যদি ফ্র্যাকশনে থাকে তাহলে কিভাবে করব, তার নিয়ম কি? আচ্ছা, এখানে 6/10 এই পর্যন্ত ঠিক আছে, 18/10 করলাম, আর এখানে 36/100 করলাম। ফ্র্যাকশনে করে, পয়েন্ট থেকে ফ্র্যাকশনে করে তুমি যদি করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? নিচের ভ্যালু যেগুলো হচ্ছে, এই যে দেখো আমি পয়েন্ট থেকে ফ্র্যাকশন যখন করলাম, তাহলে নিচের ভ্যালু তোমাকে সেম করতে হবে। নিচের ভ্যালু সেম করা মানে কি? ভ্যালু সেম করা বলতে, এখানে আমি যে পয়েন্ট থেকে ফ্র্যাকশন করছি, এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 100 আছে, সেই জন্য আমরা কি করব? আমরা উপর নিচে এখানে গুণ করলাম 10 দিয়ে, 10 বাই কি করলাম? উপর নিচে 10 দিয়ে গুণ করলে 60/100 হলো। এখানে কত হয়ে গেল? 180/100। আর এখানে কত হয়ে গেল? এখানে এখানে সেম রেখে দেবো কত? 36/100। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে যখন আমরা পয়েন্ট থেকে যদি যখন আমরা ফ্র্যাকশনে নিয়ে আসবো, এবং আমরা যখন
এলসিএম এইচসিএম বের করবো, তখন সেক্ষেত্রে নিচের ভ্যালুগুলো যাতে সেম হয়। এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 100 আছে, এরকম করলে হবে না। তোমাকে উপর নিচে করতে হবে, তোমাকে প্রত্যেকটা জায়গাতে সেম ভ্যালু নিয়ে আসতে হবে। তাহলে সেই জন্য কি করলাম, উপর নিচে আমি 10 দিয়ে গুণ করলাম। এইবার করো এলসিএম। তাহলে এইবার যদি এলসিএম করি, তাহলে উপরের গুলো এলসিএম করবো। তাহলে উপরের এলসিএম মানে কত হয়ে গেল, 60, 180 এবং 36। আর নিচে এসসিএফ, এসসিএফ যদি করা যায় তাহলে কত হয়ে যাবে, 100, এখানেও 100, আর এখানে হচ্ছে কি 100। তাহলে উপরে কত পেলাম, উপরে এলসিএম কত হবে বলো, 60, 60, 180 এবং 36 এর এলসিএম কত হবে, 180 হবে না? সব থেকে বড়টা নিয়ে নাও, সব থেকে বড়টা নিয়ে ভাগ করে দেখে নাও যে ভাগ হচ্ছে কিনা। 180 কে 60 দিয়ে ভাগ করতে পারছি, 3 বার যাচ্ছে। 180 কে 36 দিয়ে ভাগ করতে যাচ্ছি, 5 বার যাচ্ছে। আর নিচে কত হবে গো, এসসিএফ কত হবে? 100ই হবে। হ্যাঁ, নিচে এসসিএফ 100 হবে। তাহলে ক্যালকুলেশন করলে এবার কত আসছে দেখো, 1.8। তাহলে আমাদের এলসিএম কত আসছে দেখো, এখানে 1 পয়েন্ট আর এখানে কত পেয়েছো, এখানে 3.6 পেয়েছো, যেটা ভুল। একই রকম ভাবে যদি আমরা এইচসিএফ বের করি, একই রকম ভাবে যদি আমরা এইচসিএফ, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি ছোট করে, তাহলে বুঝতে পারবে ক্লিয়ার। এইচসিএফ যদি বের করি, তাহলে এইচসিএফ উপরেটা এইচসিএফ করবো, এইচসিএফ অফ 60, 180 and 36 ডিভাইডেড বাই এলসিএম করবো নিচেরটা, এলসিএম অফ 100, 100 and 100। তাহলে এখানে কত চলে আসছে বলো, এবার এইচসিএফ কত হবে, কত হবে বলো? 36 আচ্ছা, ডিফারেন্স করছি, ডিফারেন্স হচ্ছে হবে বলে। হ্যাঁ 24, 24 এ ভাগ যাচ্ছে না, তাহলে 24 এর ফ্যাক্টর নিলাম, তাহলে 6 হচ্ছে, 6 দিয়ে সবগুলো যাচ্ছে, তাহলে 6। ঠিক আছে, 6 বাই নিচে কত আসবে, এলসিএম তো 100ই আসবে। তাহলে কত পেয়ে গেলাম, 0.06, 0.06। আচ্ছা আগে তো সেটটা হয়েছে। ধরো এই সেটটা হয়তো মিলছে, 1 মিনিট, এই সেটটাকে আমি ঠিক করেছি, দেখে নাও তো, পুরোটা এই সেট, এক মিনিট দেখে নাও। এখানে এখানে ভুল করেছি তো, তুমি 6 কেন নিলে, 12 নিবে না? একটা ফ্যাক্টর কি হবে, 12 হবে তো, 12 পরে 6 আসবে, তাহলে 12 অধিকার আগে হবে। সেটটা নিতে হবে, তাই না? অবশ্যই। তাহলে কি হলো, 12, তাহলে 12/100, তার মানে কত, সেটাই ভাবছি কি ব্যাপার, মিলার তো কথা না। আচ্ছা, তাহলে কি পেয়ে গেলাম, এখানে 0.12 পেয়ে গেলাম, আগে যেখানে পেয়েছিলাম 0.06। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এটা নিয়ে আমি আরেকদিন বলবো, তোমাদের অঙ্ক যদি এরকম ক্যালকুলেটিভ থাকে আমি আরেকদিন বলবো। আচ্ছা, তাহলে এই স্টেপ যদি ফ্র্যাকশন থেকে করি, তাহলে একটু আমাদেরকে এরকম খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আমরা পয়েন্টের ভ্যালু বসে দিলে হবে না, নিচে কিভাবে ভ্যালুগুলো সেম করতে হবে। আমি আরেকটা দিচ্ছি তোমাদের, তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। যেমন তোমাকে যদি আমি বলি যে তোমাকে এরকম দুটো নাম্বার দিয়েছে, একটা বলে দিয়েছে কত, 60/10, তোমাকে চালাকি করে এরকম ভাবে দিয়েছে, ওরা 60/10, আর একটা হচ্ছে 12, 60/10 আর একটা হচ্ছে 12, 60/10 এবং বলেছে 12 বলেছে। কিন্তু একটা কিন্তু ফ্র্যাকশনে আছে, তোমাকে যাচাই করতে চাইছে যে ও ফ্র্যাকশনে নিয়ে এসে করছে কিনা। ঠিক আছে, তুমি তুমি এরকম করে নিতে পারো যে একটা ফ্র্যাকশনে আছে, তার মানে তুমি জোর জবরদস্তি কি করলে, কাটাকাটি যাচ্ছে মানে কাটাকাটি করে তুমি 6 করে নিলে, 6 এবং 12 তাহলে মুখোমুখি হয়ে যাচ্ছে না, এরকম ভাবে হবে না। ঠিক আছে, যদি ফ্র্যাকশনে থাকে তাহলে হ্যাঁ, তাহলে আমরা সেখানে চেঞ্জ করে নেবো। কি করবো দেখো, আমি কি করলাম, এটা 60/10 করলাম, আর এখানে কি করলাম, 120/10 করলাম। এবার করতে পারবো, 60/10 করলাম এবং 120/10 করলাম। অনেকে অনেকে কি করবে, অনেকে এরকম ভাবে করবে, আমি এখানে পাশে বলে দিচ্ছি। দিয়েছে 60/10, 12, হয় একটা জিনিস করবে যেটা ক্যালকুলেশন করে নিবে, ক্যালকুলেশন করে এখানে কি করবে, 6 এবং 12, যেটা মুখোমুখি এসসিএফ এবং এলসিএম বেরিয়ে যাচ্ছে, 6 এবং 12। আচ্ছা, না হলে মানে এইচসিএফ সমান কি করে দিল, এইচসিএফ সমান হচ্ছে 6, আর এলসিএম সমান কি করে দিল, সেটা হচ্ছে 12।
এটা হয়ে গেল তোমার ভুল। অথবা ও কি করবে, যে 60/10 আছে আর এখানে কি হচ্ছে 12 কে নিচে নিচে এখানে কি লিখবে 1 লিখবে, দিয়ে ও এলসিএম বের করবে। এলসিএম বের করবে মানে 60 এবং 12 এলসিএম আমি লিখে দিতে দেবো। এলসিএম কার 60 এবং 12, আর নিচেটা হচ্ছে এইচসিএফ। এইচসিএফ কার সেটা হচ্ছে কি 10 এবং 1। তাহলে অ্যান্সার কি হলো, এলসিএম যদি করি তাহলে 60 আর এইচসিএফ করলে কত হচ্ছে 1 হচ্ছে না নাকি, তাহলে কত হচ্ছে, তাহলে 60 হলো। আচ্ছা এইচসিএফ যদি করি, এইচসিএফ যদি করি তাহলে উপরেটা এইচসিএফ করবো, মানে 60 এবং 12 এইচসিএফ করলাম, তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি। 60 এবং 12 এইচসিএফ করে নেবো, নিচেরটা হচ্ছে এলসিএম কার, এটা হচ্ছে কি 10 এবং 1 দিয়ে অ্যান্সার আমার চলে আসবে। উপরেটা যদি আমি এইচসিএফ করি তাহলে 12 হয়ে গেল, আর নিচে কত হলো এলসিএম করলে 10 হয়ে যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 1.2 দিয়ে আমি বলবো যে আমি একবারে ঠিক করেছি। তাহলে না তুমি এটা ঠিক করলে আর না তুমি এটা ঠিক করলে, দুটোই তোমার কিন্তু পদ্ধতি ভুল, দুটোই পদ্ধতি ভুল হয়ে গেল। আসল যেটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে এটা, আমরা কি করলাম, যেহেতু ফ্র্যাকশনে দিয়েছে 60 এবং 10, তাহলে আমি কি করলাম এখানে 10 আছে তো আমি নিচে 10 নিয়ে আসার জন্য উপরে কি করলাম 10 দিয়ে গুণ করলাম, তাহলে 120 এবং 10। এবার তুমি এলসিএম, এলসিএম এবার কি হবে, এলসিএম অফ 60 আর 120 60 120, আর নিচে কি আসবে এইচসিএফ 10 এবং 10। তাহলে এলসিএম করলে কি চলে আসবে, এলসিএম করলে তোমার চলে এলো হচ্ছে কি 120, আর এইচসিএফ করলে চলে 10, তার মানে অ্যান্সার হয়ে গেল কত, 12। একই রকম ভাবে তুমি যদি এইচসিএফ বের করো তাহলে উপরটা এইচসিএফ করবে 60 এবং 120, আর নিচেটা কি হবে এলসিএম করবে 10 এবং 10। এইচসিএফ করলে কত হয়ে যাবে 60, আর এলসিএম করলে কত 10, তার মানে অ্যান্সার কত হবে 6। আচ্ছা এখানে এটার সাথে মিলছে গো, এটা করলে তো করা যায়, এটার সাথে মিলছে না। হুম, এটাকে নিয়ে এটাকে তৈরি করা হয়েছে, করা যায়, এটা করা যায়, এটা তুমি করতে পারো, কারণ এখানে যেহেতু ক্যালকুলেশন চলে যাচ্ছে তাহলে এটা কিন্তু করা যাবে, কারণ একটাই তো নাম্বার, নাম্বার তো চেঞ্জ হচ্ছে না। হচ্ছে না। হুম, এটা করা যাবে, কারণ এখানে নাম্বার চেঞ্জ হচ্ছে না, ওই নাম্বারটাই থাকছে, এটা করা যাবে না, কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে একটু খেয়াল রাখতে হবে, আমরা ফ্র্যাকশনের যে এলসিএম এইচসিএফ করছি, ফ্র্যাকশনে করার সময় এরকম ডেসিবেলে যদি দেয় তাহলে অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবে। ডেসিবেলে যদি দেয় তাহলে অবশ্যই, আমি তোমাদের যদি এক্সাম্পল এরকম থাকে তাহলে আরো আরো আমি কিছু অঙ্ক করিয়ে দেবো, তাহলে বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একটা কোশ্চিন এইচসিএফ এলসিএম দিয়ে দেয়, কতগুলো কোশ্চেন গুলো আমি জানি না, একটা কোশ্চেন এইচসিএফ এলসিএম দিয়ে যায় এবং খুব এটা পরীক্ষাতে আসে। এবার ক্লাসিক্যাল পরীক্ষাতে হয়তো যদি দুটো তিনটে সেটে হয় তাহলে হয়তো এরকম একটা কোশ্চেন আসতে পারে, প্রতিবারই আসে এরকম, যে 4 bells rings after an interval 9, 12, 15 and 18 seconds, এত সেকেন্ড পর পর 4টা বেল কিন্তু বাজে। 4 bells rings after an interval, কোনো বেল 9 সেকেন্ড পরে বাজে, কোনো বেল হচ্ছে 12 সেকেন্ড পরে বাজে, এরকম ভাবে দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে in 36 minute how many times will they ring together? Will they ring together? তাহলে 36 মিনিটে কতবার একসাথে বাজবে। আচ্ছা এটা এক্সপ্লেন করার আগে আমি একটা নর্মাল নিচ্ছি, যে ধরে নাও যে দুটো বেল নিলাম, একটা হচ্ছে কি 2 সেকেন্ড পর পর বাজে আর একটা বেল হচ্ছে কি 3 সেকেন্ড পর পর বাজে। তাহলে 2 সেকেন্ড পর পর যদি ও বাজে
তাহলে ওর বাজার সময়গুলো ধরে নাও এখান থেকে কোন একটা পয়েন্ট থেকে ও শুরু করছে, একবার বাজার পরে ও শুরু করছে, তার মানে ঠিক 2 সেকেন্ড পরে একবার বাজবে। ঠিক আছে, তারপরে আবার 2 সেকেন্ড পরে আরেকবার বাজবে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি বলি এটা হচ্ছে কি তোমার 2 সেকেন্ড পরে বাজলো, এটা হচ্ছে 4 সেকেন্ড পরে বাজলো, তারপর এটা হচ্ছে কি তোমার 6 সেকেন্ড পরে বাজে। আর একটা বেল তো 3 সেকেন্ড পর পর বাজে। তাহলে আর একটা বেল যদি 3 সেকেন্ড পর পর বাজে, আর একটা বেল হচ্ছে গিয়ে তোমার 3 সেকেন্ড পর পর বাজবে। তাহলে যে 3 সেকেন্ড পর পর বাজবে সে কিভাবে বাজবে, প্রথমে একবার বাজবে। ঠিক আছে, ও যখন বাজতে শুরু করেছিল প্রথম বেলটা, বেল অন যখন বাজতে শুরু করেছিল তখন ও বাজতে শুরু করেছিল, ও এখান থেকেই শুরু করেছে। তাহলে এখানে বাজলো একবার, বাজার পরে আবার তোমার এখানে বাজে, এখানে বাজার পরে তারপরে আবার এখানে একবার বাজে। তাহলে আমি ধরে নিলাম যে 6 সেকেন্ড সময় দিলাম, ওদেরকে 6 সেকেন্ড সময় দেওয়া হলো। তাহলে 6 সেকেন্ড সময় ওরা কতবার বাজে বলো, এখানে 3, এখানে হচ্ছে 6, একসাথে কতবার বাজে? 6 সেকেন্ডে একসাথে কতবার বাজে বলতে পারবে? 6 সেকেন্ড সময় একসাথে কতবার, এখানে কি একসাথে হয়েছে? এখানে তো হয়নি, কোথায় একসাথে হয়েছে, এখানে হচ্ছে না। কি? হ্যাঁ হ্যাঁ, একবারই হলো। তাহলে হিসাব মতো ওরা 6 সেকেন্ড পরে একবার বাজছে, কিন্তু শুধু এক অ্যান্সার করলে হবে না, আমাকে কি করতে হবে যে আমি যে অ্যান্সারটা পেলাম তার সাথে আমাকে একবার যোগ করতে হবে, মানে কত পেলাম, 2 টাইমস। এবার যদি বলো কেন 2 টাইমস, কারণ প্রথমবার যেটা বেজেছিল তার সময় কিন্তু কাউন্ট হয়নি, প্রথমবারটা তুমি ধরোনি, প্রথমবার একসাথে বাজার করে তারপরে শুরু করছে ওরা বাজতে। তাহলে প্রথমবার টাইমটাকে আমরা কি করে নেবো, প্রথমে যে একবার বাজছে সেটাকে আমরা অ্যান্সার যখন করবো তখন একবার কিন্তু ধরে করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এটা আমি শর্টকাট তোমাকে বলে দিই, শর্টকাটে আমরা কিভাবে করব, যে আমরা কি করব যে এই যে বেলের অঙ্কগুলো প্রথমে এলসিএম নিয়ে নেব, কার কার, এলসিএম অফ 2 and 3। তাহলে এলসিএম অফ 2 and 3 যদি বলি তাহলে কত হয়ে গেল, 6। কারণ 2 সেকেন্ড আর 10 সেকেন্ড পর পর বাজছে, তাহলে আমরা এলসিএম নিয়ে নিলাম। তাহলে এলসিএম কত পেয়ে গেলাম, 6। এবার আমরা কি করব, আমাকে যে টাইম ইন্টারভাল দিয়ে দিয়েছে যে 6 সেকেন্ডে তাহলে কতবার বাজছে, তাহলে 6 সেকেন্ড সময় ওরা একবার বাজবে, একবার তো বাজবে একসাথে। আর প্রথমে একবার বেজেছিল সেই জন্য একবার ধরে নিয়ে আমরা অ্যান্সার করবো 2। ঠিক আছে, 2 টাইমস। তাহলে এত সময় ওরা এরকম ভাবে 2 টাইমস বাজবে। তাহলে একই রকম ভাবে এই অঙ্কটা করার সময় আমাকে বলেছে যে 36 মিনিটে কতবার বাজছে। বেশ, তার একসাথে একসাথে কতবার, একসাথে কখন ওরা বাজছে সেই টাইমটা আমরা দেখে নিই। প্রথমবার একসাথে কত সময় পরে ওরা বাজবে সেই টাইমটাকে আমরা দেখে নিই। তাহলে একসাথে বাজার সময়টা হচ্ছে কি, আমরা যেটা পাবো সেটা দিয়ে আমরা কি করবো, ডিভাইড করবো। এখানে দেখো দুটি বেলই, এখানে দেখো একটা, দুটো বেল আছে, একটা 2 সেকেন্ড পর পর বাজছে এবং 3 সেকেন্ড। তাহলে একসাথে কোন সময় পরে বাজছে, একসাথে যেটা বাজছে সেটা হচ্ছে কি তোমার 6। আবার একসাথে কি হবে, 6 সেকেন্ড পরে বাজবে, আবার একসাথে 6 সেকেন্ড পরে বাজবে। তাহলে একটা টাইম ইন্টারভ্যাল যদি আমাকে দিয়ে দেয়, তাহলে ওই সময় কতবার বাজবে সেটা আমরা কি করবো, যেটা আমরা এলসিএম পেয়েছি সেটাতে ভাগ করে দেবো। তাহলে এখানে আমি কি করছি, এলসিএম বের করছি, কার কার, সেটা হচ্ছে 9, 12, 15 and 18 এর এলসিএম এবার আমরা তোমাকে বের করব। তাহলে এলসিএম কত হবে বলো, সব থেকে বড় নাম্বারটা নিয়ে নিলাম। সব থেকে বড় নম্বর নেওয়ার পরে এখানে কত আছে, 3 এবং 5 আছে, 3টা এখানে আছে, এই 18 ভিতরে 3 আছে, 5 নেই, তাহলে 5 নিয়ে নিলাম। আর কি নেই গো বলো, আচ্ছা এখানে আমি ভুল করেছি, 12 আছে, হ্যাঁ। আচ্ছা এখানে 3 এবং 4, আমি যদি বলি এখানে এখানে কত হচ্ছে, 3 এবং 4, 3 তো আছে 18 ভেতরে, 4 এর কি আছে, 2 আছে 18 ভেতরে, কারণ 3, 6, 18, 6 এর ভেতরে 2 আছে, তাহলে একটা 2 নেই, তাহলে 2 নিয়ে যাও। 9, 9 এর সবকিছু আছে, দেখো 9 দিয়ে 18, 9 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে আমরা এলসিএম কত পেলাম, 100। যদি অসুবিধা হয় তাহলে ভাগ কি করে নিবে, নরমাল মেথডে করে নিবে। তাহলে এটা যেটা পেলাম সেটা কত সেকেন্ড, 180 সেকেন্ড। ঠিক আছে, এলসিএম যেটা পেলাম সেকেন্ডের এলসিএম করছে না, তাহলে 180 সেকেন্ড পেলাম। বোঝা গেল ব্যাপারটা, এলসিএমটা বোঝা গেল। আমি এটা বুঝতে পারিনি। হুম, এলসিএম কি করে বের করছে, বের করার নিয়ম কি বলেছিলাম, যে যতগুলো সংখ্যা আছে সবগুলোর মধ্যে ওগুলোর মধ্যে বড় সব থেকে কোনটা সেটা নিয়ে নাও। তাহলে 18 হচ্ছে সব থেকে বড়, বেশ 18 কে লিখে ফেললাম। আচ্ছা 9 দিয়ে কি 18 কে ডিভিজিবল হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তাহলে 9 কে নেওয়া যাবে না, 9 বাদ। ঠিক আছে, কোন সংখ্যা দিয়ে যদি যে বড় সংখ্যা আমি নিচ্ছি সেই বড় সংখ্যাটাকে যদি কোনো একটা সংখ্যা একবার পুরোপুরি ভাগ করে দেয় তাহলে সেই সংখ্যাটা নেব না। বেশ, তাহলে এবার
এবার কে আছে, এবার হচ্ছে কি তোমার 12 আছে এবং কি আছে 15 আছে। তাহলে 12-র মধ্যে দেখে নাও, 12-র মধ্যে 12কে আমি যদি ভাগ যাচ্ছে না, 18কে তুমি 12 দিয়ে ডিভিজিবল করতে পারছো না, তাহলে 12-র মধ্যে কি, 18-র মধ্যে কি নেই যে ভাগ যাচ্ছে না? তাহলে 3 তো আছে, কারণ এখানে 3 4 12, তাহলে 3 আছে। তাহলে আর কি নেই? 2ও আছে। দেখো 18-র মধ্যে আমরা যদি করি তাহলে 2 × 9 করি, তাহলে 2 আছে, তার মানে একটা 2 নেই, তাহলে একটা 2 লিখে ফেললাম। আচ্ছা, এবার 15-র মধ্যে দেখো, 15-র মধ্যে কি আছে? 15কে ব্রেক করলে 3 এবং 5 হবে। 3 তো আছে, কারণ 18-র মধ্যে 3 আছে, কিন্তু 5 নেই, তাহলে 5 লিখে দাও। তাহলে কত হলো? 180। এবার হ্যাঁ, বুঝলাম। বেশ, তাহলে 180, এটা মানে কি পেলাম? এলসিএম 180 হওয়া মানে কি, ওরা 180 সেকেন্ড পর পর কিন্তু একবার করে বাজবে, একই সাথে সবগুলো বাজবে 180 সেকেন্ড পরে। যে বেলটা 9 সেকেন্ড পরে বাজছিল, যে বেলটা 12 সেকেন্ড পরে বাজছিল, যে বেলটা 15 সেকেন্ড পরে, যে বেলটা 18 সেকেন্ড পরে, ওরা একসাথে কি হচ্ছে, প্রথমে একবার বাজার পরে একসাথে কখন বাজবে? 180 সেকেন্ড পরে বাজবে, তো আলাদা আলাদা করে বাজছেই, কিন্তু একবারে সবগুলো বেজে উঠবে কখন? 180 সেকেন্ড পরে। বেশ, তোমাকে তাহলে সময় কত দিয়েছে? তাহলে টোটাল যদি বের করতে হয়, তাহলে সময় আমাকে দিয়েছে 36 মিনিট। তাহলে মিনিটকে আমি কি করে নিব? সেকেন্ড করে নিব, কারণ এখানে সেকেন্ডে পেয়েছি। তাহলে তুমি বা এটাকে তুমি সেকেন্ডটাকে মিনিট করে নিতে পারো, একই ব্যাপার। তাহলে আমি এটাকে কি করছি, 120 সেকেন্ডে গুণ করে নিলাম। 36 মিনিট মানে 36 × 120 ডিভাইডেড বাই কত হয়ে গেল? ডিভাইডেড বাই, আচ্ছা এখানে যেটাই করবে অসুবিধা নেই, 36 দিয়ে ডিভাইড করুন, সরি 15 বার হবে। হ্যাঁ দাঁড়া, 180 দিয়ে ডিভাইড করা। আর একবার প্রথমে বেরিয়েছিল ওটাকে নিব, ওটাকে ছাড়া যাবে না। 0 0 কেটে গেল। 18 দিয়ে কত? 36। ভুল করলাম না তো? এই 60 সেকেন্ড হবে গো, 1 মিনিট সময় 60 সেকেন্ড হয়ে যাবে, 180 সেকেন্ড, 120 সেকেন্ড লিখে বসে আছি। তাহলে 60 হবে, তাহলে 12। আর প্রথমে একবার একসাথে সবাই বেরিয়েছিল, সেটা হচ্ছে 13, ওটাকে ধরতে হবে 13 টাইমস। বোঝা গেল? হ্যাঁ, বেশ, একটা কোশ্চিন তাহলে তোমাদের দিই, যদি করে দেখাতে পারো তাহলে তোমাদের কাছে এই মাসের আর ফিস নেবো না। যাও। তাহলে ইজি দিও। ইজি আছে, খুব ইজি আছে। এরকম এএনএম জিএনএম এর পরীক্ষা নিচ্ছিলাম, বুঝলে? 120 নম্বরের পরীক্ষা নিচ্ছিলাম বায়োলজির একটা চ্যাপ্টার থেকে। আর ওদেরকে বলেছিলাম যে একটা নতুন ট্যাবলেট এসেছিল বাড়িতে একজনের, যে বলেছিলাম কেউ যদি 75 এর উপরে পাই, 115 নম্বরে বা 20 নম্বরের পরীক্ষা ছিল, তাহলে এই ট্যাবলেটটা ওকে দিয়ে দেওয়া হবে। 4 bells rings 12, 18, 26 and 30 times in a second. লিখো ইন এ মিনিট, ইন এ মিনিট। সময়টা তোমাকে বেঁধে দিল কত? 3 মিনিট মানে 1 মিনিটের মধ্যে। হাউ মেনি টাইমস উইল দে রিং টুগেদার? রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। উইল দে রিং টুগেদার। এবার 120-র মধ্যে খাতা দেখতে দেখতে পাচ্ছি যে একজন কিন্তু 100 মাত্র 4টা ভুল হয়েছে, 116 পেয়ে গেছিল। তো প্রমিস রাখতে হলো, প্রমিস রাখলাম অন্যভাবে, ট্যাবলেট দিয়ে অন্য কিছু গিফট দিয়ে দিয়েছিলাম। চলো, কি বলেছে আমি একবার করে দিচ্ছি, যে 4 bells rings 12, 18, 26 and 30 times in a second। তার মানে কি বলতে চাইছি, যে 1 সেকেন্ডে দেখো, প্রথম বেলটা কি হচ্ছে 1 সেকেন্ডে 12 বার বাজে, সেকেন্ড বেলটা কি হচ্ছে 1 সেকেন্ডে 18 বার, তারপরে কেউ 26 বার বাজছে, কেউ হচ্ছে 30 বার, 1 সেকেন্ডে বাজছে।
তাহলে আমাকে বলছে 1 মিনিটে ইন এ মিনিট হাউ মেনি টাইমস উইল দে রিং? তাহলে 1 মিনিট সময় ওরা তাহলে কতবার বাজবে? আচ্ছা আগেরটার সাথে কম্পেয়ার করো। আগেরটা মুছে দিলাম। না মুছেনি। আগেরটাই তোমাকে কি বলেছিল? যে কতবার বাজছিল সেটা বলেনি। তোমাকে বলেছে যে 9 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং হচ্ছে গিয়ে তোমার 18 সেকেন্ড পর, পর ওরা একবার করে বাজছে। কেউ 9 সেকেন্ড পরে একবার বাজছে, কেউ 12 সেকেন্ড পরে একবার বাজলো। মানে 12 সেকেন্ড পরে বাজলো, কেউ 15 সেকেন্ড পরে একবার বাজছে, কেউ হচ্ছে গিয়ে তোমার 18 সেকেন্ড পরে। কিন্তু এখানে এটা অন্যভাবে বলেছে। 1 সেকেন্ডে কেউ 12 বার বাজছে, কেউ 18 বার বাজছে, কেউ 26 বার, কেউ 30 বার বাজছে। তখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? যে একবার বাজতে ওর কত সময় লাগছে সেই সময়টা বের করতে হবে। ঠিক আছে? এখানেও দেখো একবার বাজতে ওর 9 সেকেন্ড। প্রথমটা 9 সেকেন্ড পরে একবার বাজছে। দ্বিতীয়টা 12 সেকেন্ড পরে একবার বাজছে। তাহলে একবার বাজতে কত সময় লাগছে সেই সময়টা তোমাকে বের করতে হবে। কারণ এখানে 12 বার বাজছে বলেছে। তার মানে প্রথম যেটা ফার্স্ট বেল, ঠিক আছে? ফার্স্ট বেলটা কি হচ্ছে? 12 বার, আমি বাংলাতে লিখছি। 12 বার বাজে। ফার্স্ট বেল 12 বার বাজে 1 সেকেন্ডে। তাহলে একবার বাজবে কত সেকেন্ডে? এটা তোমাকে বের করতে হবে যে একবার বাজতে ওর কত সময় লাগছে। ঠিক একবার কত সেকেন্ড সময় পরে বাজছে। তাহলে একই রকম ভাবে যদি আমি সেকেন্ড বেল নিই, তাহলে সেকেন্ড বেলের ক্ষেত্রে কি হয়ে যাবে? 1 এর 18 হবে। একইভাবে যদি থার্ড বেল নেওয়া হয়, তাহলে একবার বাজতে ওর সময় কত লাগবে? 1/26। একইভাবে যদি ফোর্থ বেল নেওয়া হয়, তাহলে একবার বাজতে কত সময় লাগবে? সেটা হচ্ছে 1 বাই হুম 1/20 কি বললে? অ্যান্সার? আচ্ছা এটা 26 আছে, হ্যাঁ এটা 26 আছে। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও না ক্যালকুলেশন করতে গিয়ে অ্যান্সারের সাথে এখানে আমার যেটা অ্যান্সার আছে অ্যান্সারের সাথে না মিলে তখন পুরি করে নেবো। 26, 18, 13, 13 না অনেক বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, 20 হবে বুঝলে? অনেক অনেক বড় হয়ে যাবে, 20 করো। 20 হবে। তাহলে ফ্র্যাকশনে থাকলে এই যে দেখো ফ্র্যাকশনে আছে, তাহলে আমরা যেটা পেলাম, টাইমটা যেটা পেলাম সবগুলো ফ্র্যাকশনে আছে। ফ্র্যাকশনে থাকার জন্য আমরা কি করবো? এলসিএম কিভাবে বের করবো? তাহলে প্রত্যেকটা বেলে একবার বাজছে কত সেকেন্ড সময় পরে সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এর এলসিএম বের করি, তাহলে কি হবে? নিয়ম অনুযায়ী কি হবে বলো? এলসিএম, উপরেটা এলসিএম হবে। বলো। উপরের সবগুলোর ক্ষেত্রে কি আছে? 1ই আছে। আর নিচেরটা কি হবে? এইচসিএফ হবে। তাহলে এইচসিএফ যদি করি তাহলে কি হবে? 12। হ্যাঁ কত হচ্ছে বলো? হ্যাঁ এলসিএম 1 হচ্ছে, এইচসিএফ 2 হচ্ছে, ঠিক 1/2 হচ্ছে। বেশ। তাহলে এটা কি পেলাম? এটা সেকেন্ডে পাবো কারণ এগুলো সব সেকেন্ডে আছে, তাই না? তাহলে টোটাল কতবার বাজছে বলো? দেখো এখানে সেকেন্ড, ওখানে কি বলেছে? 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডকে কি করবো? হাফ দিয়ে ডিভাইড করবো, দিয়ে 1 যোগ করে নেবো। তাহলে কত হয়ে গেল? 121 টাইমস। 121 টাইমস। তাহলে 1 মিনিটে কতবার বাজবে? 121 বার, তাই না? বলো বুঝতে পারলে? হুম বেশ ঠিক আছে আজকে। হ্যাঁ হুম এখানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডকে আমরা 1/2 দিয়ে ডিভাইড করলাম, 1 সেকেন্ড। বেশ আজকে তাহলে এইটুকুই থাক। এরপর দিন আমরা এইচসিএফ এলসিএম এর তোমরা পড়ে এসো। কতগুলো অঙ্ক আছে আমি জানি না, মনে হয় খুব বেশি নেই, চ্যাপ্টারটা সহজ। তোমরা 1 থেকে 30 পর্যন্ত দেখো, আমি কোশ্চেন গুলো একবার করে নেবো।
তাহলে কনসেপ্ট মোটামুটি সমস্ত কনসেপ্ট হয়ে গেল। একটা কনসেপ্ট হয়তো থাকলেও থাকতে পারে, ১-২টো কনসেপ্ট। যেটা আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করার সময় করে নেব। আর তোমাদের সাথে, সাথে তোমাদের আমি পার্সেন্টেজও করাবো এরপর থেকে। পার্সেন্টেজ, এভারেজ সবগুলো আমি পরপর করে করে নেব। ঠিক আছে? নেক্সট ফ্রাইডে ক্লাস হবে, হ্যাঁ? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি দাদা রিপোর্টিং কালকে সকালেই দিয়ে আছে। আচ্ছা, ঠিক আছে।